আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাস সরলরেখা নিয়ে, এবং আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব এই অধ্যায়ের খুঁটিনাটি যত ধরনের সমস্যা এবং সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা, এবং আমার ক্লাস করার সময় অবশ্যই তোমাদের মনে থেকে থাকবে যে অবশ্যই একটা খাতা নিয়ে বসবা এবং নোট ডাউন করার চেষ্টা করবা। সাথে সাথে হচ্ছে তোমরা যখন আমার ক্লাসটা করে ফেলবে, এরপরে তোমরা বিভিন্ন ধরনের প্রবলেমগুলো নিয়ে নিজে নিজে সলভ করার চেষ্টা করবা। না পারলে অবশ্যই আমাদের জানানো তোমাদের গুরু দায়িত্ব। আচ্ছা, এরপরে আমরা ক্লাসটা শুরু করি। ক্লাসটা যদি শুরু করতে যাই, তাহলে প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে। বলো তো কি জিনিসটা? আচ্ছা, আমাদের মূলত জানতে হবে পোলার স্থানাঙ্ক এবং হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক সম্পর্কে। কার্টেসীয় স্থানাঙ্ক সম্পর্কে জানার পরে আমরা কিন্তু পুরা মানে চ্যাপ্টারটার ভিতরে ঢুকে যাব। তার আগে আমি তোমাদের কিছু জিনিস মনে করাই দিতে চাই। আমি জানি তোমরা পড়াশোনা করেই আসছো, এতদূর পড়াশোনা না করে আসা যায় না। হ্যাঁ, আর কি দেখো, আমরা এটা কি জানি যে ভাই এটা তো একটা এক্সিস অ্যাড করলেন, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এবং এটা হচ্ছে ওয়াই প্রাইম, এবং এটা হচ্ছে ভাইয়া এক্স প্রাইম। ওকে, খুব ভালো কথা ভাইয়া। এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য সব ভ্যালু হচ্ছে প্লাস কমা প্লাস, এবং এর জন্য যদি আমরা থিটার অ্যাঙ্গেলটা একবারই দেখে নিই, থিটা ইজ ইকুয়ালস টু ভাইয়া কি হলো, যে থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ছিল হচ্ছে ভাইয়া ওয়াই বাই এক্স। ওকে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি কি ছিল ভাইয়া? সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য মাইনাস কমা প্লাস, এবং এর জন্য থিটার ভ্যালুটা কি ছিল ভাইয়া? থিটা ইজ ইকুয়ালস টু পাই মাইনাস কি ছিল? পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না ভাইয়া? এবং থার্ড কোয়াড্রেন্টের জন্য কি ছিল? সবগুলোই ভাইয়া মাইনাস, তাই না? সবগুলো মাইনাস, এবং থিটা ইজ ইকুয়ালস টু কি ছিল ভাইয়া? থিটা ইজ ইকুয়ালস টু, যদি তুমি এখানে দুটো সূত্র ছিল, মূলত হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না? এবং সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি, ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে ছিল ভাইয়া, দেখো এক্স এক্সিস বরাবর প্লাস, তাহলে এক্স প্লাস কমা হচ্ছে মাইনাস, এবং থিটার ভ্যালুটা ছিল ভাইয়া থিটা ইজ ইকুয়ালস টু 2 পাই, ওকে, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, আরেকটা জিনিস আমি তোমাদের এই বোর্ডে দেখাতে চাচ্ছি। কি দেখাতে চাচ্ছি ভাইয়া? এই যে এইগুলো লিখলাম, এগুলো অনেকের মাথার উপর দিয়েও যেতে পারে, যদিও আমি না যাওয়ারই কথা। আহ ভাইয়া, এক্স এক্সিস বরাবর কিছু পরিমাণ আসছি এবং ওয়াই এক্সিস বরাবর কিছু পরিমাণ আসছে, ঠিক আছে? তাহলে ভাই কি দাঁড়াইলো? এটা হচ্ছে এক্স এক্সিস, এক্স পয়েন্টটা, এবং এটা হচ্ছে তোমার ওয়াই পয়েন্টটা, তাই কিনা? হ্যাঁ, ওয়াই পয়েন্টটা ভাইয়া। তাহলে বলো তো, এইদিকে সমান এখানেও কি এই পুরাটাই কি ওয়াই পয়েন্টটা না? এই পুরাটা, এবং এই যে এই পুরা অংশটা ওয়াই এক্স এর সমান কিনা? হ্যাঁ ভাইয়া। তাহলে আলটিমেটলি আমি এই পয়েন্টের যদি একটা নাম দিই, এই যে এই পয়েন্টটা, হ্যাঁ, ইন্টারসেক্ট পয়েন্টটা যদি নাম দিই এ পয়েন্ট, এবং এই পয়েন্টটাকে আমি লিখতে পারি না যে এক্স? হ্যাঁ ভাইয়া, বলতে পারেন। এবং এটা হচ্ছে ওয়াই। জি ভাইয়া, অবশ্যই বলতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের। দেখো তো ভাইয়া, এই পয়েন্টে যাওয়ার জন্য আমাকে কত দূর যেতে হয়েছে? এক্স পরিমাণ এবং ওয়াই পরিমাণ যেতে হয়েছে। হ্যাঁ, ঠিক কথা বলছেন ভাইয়া। তাহলে এইখান থেকে আমি যদি এই বরাবর চলে যাইতাম, হ্যাঁ ভাইয়া, এটা কিভাবে হইলো? আচ্ছা, এটা খুব সুন্দরভাবে বোঝার জন্য দেখো তো এই পয়েন্টটার নাম কি? হ্যাঁ, ওকে, এই পয়েন্টটার নাম সবসময় আমরা জানি কি? মূলবিন্দু। মূলবিন্দু 0,0। কোনো সমস্যা? না। কোনো সমস্যা যদি না হয়, তাহলে ভাইয়া এইটাকে কি বোঝাচ্ছে? এটাকে আমরা ডায়াগোনাল বোঝাচ্ছি না? হ্যাঁ, আমি এটাকে বললাম আর বা রেডিয়াস, এ মানে হচ্ছে আমার ডায়াগোনাল। এই ডায়াগোনালের জন্য সবসময় সূত্র কি থাকে ভাইয়া? এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব আমরা তো জানি। কি জানি ভাইয়া? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এবং ভাইয়া, এখন এটা তো তাহলে রেডিয়াসটা পেলাম। আমি তো আরো একটা কাজ করতে পারি। কি কাজ ভাইয়া? তাহলে আমাকে এক্স এক্সিস বরাবর একটা অ্যাঙ্গেল দিলেন, যে থিটা অ্যাঙ্গেলটা দিলেন না,
এই যে থিটা অ্যাঙ্গেলটা দিলে আমি কিন্তু আর এর কে কাজে লাগাই ডিরেক্ট এখানে পৌঁছে যেতে পারবো। এক্স্যাক্টলি আমি ভাইয়া এটাই চাচ্ছিলাম তোমাদের কাছ থেকে। দেখো যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয় তখন থিটার ভ্যালুটা কিভাবে বের করবো? এক্স কমা ওয়াই এর ভ্যালু দেওয়া থাকলে থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝতে পারছো? সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে এইভাবে, থার্ড কোয়াড্রেন্টে থাকলে এইভাবে। ওকে, এখন বলো তো ভাইয়া, তোমাকে পোলার কোঅর্ডিনেটসটা দেয়া রয়েছে, মানে পোলার কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে পোলারের ক্ষেত্রে আর কমা থিটাটা দেয়া রয়েছে, ঠিক আছে ভাইয়া? আমরা যদি কার্টেসীয়তে পোলার থেকে কার্টেসীয়তে আসতে চাই তখন কি করতে হবে ভাইয়া? তখন আমার জাস্ট দুইটা লাইন মনে রাখতে হবে। দুইটা লাইন কি লাইন ভাইয়া? পোলারে তো আমাকে দেয়া থাকবে আর কমা থিটার ভ্যালু, হ্যাঁ জি ভাইয়া, আর কমা থিটার ভ্যালু দেয়া থাকবে। তখন আমি এক্স বের করার জন্য এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা লিখবো, ঠিক আছে, কস থিটা। এবং ওয়াই এর জন্য লিখবো আর সাইন থিটা, ঠিক আছে ভাইয়া? এটা তো আমি পাইলাম আহ এটা তো আমি পাইলাম ভাইয়া এক্স এবং ওয়াই কস থিটার জন্য, ওয়াই এর জন্য। আমাকে ভাইয়া যদি বলা হয় যে ভাইয়া তুমি এবার বলো তো যে পোলার থেকে তুমি হচ্ছে রেডিয়াসটা বের করো, মানে পোলার থেকে কার্টেসীয়তে তো আসছো, ঠিক আছে, কার্টেসীয়তে তো আসা যায়, তাহলে কার্টেসীয় থেকে পোলারে যাওয়া যায় কিনা? পোলারে যাওয়ার জন্য আমি কিন্তু প্রথমেই থিটার ভ্যালুগুলো তোমাকে লিখে দিয়েছি, বুঝছো? এবং এবার যদি এক্স এর রেডিয়াসের ভ্যালুটা দেখি তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, এরপরে দেখো তো স্থানাঙ্কের রূপান্তরের জিনিসটা তোমরা কি বুঝতে পারছো পুরোটাই? আশা করি বুঝতে পারছো। দেখো আর এর ভ্যালুটা আমি কিন্তু দেখাই দিছি, তারপরে থিটার ভ্যালুটা এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে, আমি বাকি চতুর্ভাগের ক্ষেত্রেও কিন্তু বলে দিছি, পরের স্লাইডে আমরা কিন্তু দেখবো। আর ইজ ইকুয়ালস টু এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। এরপরে দেখো তো ভাইয়া, প্রথম স্থানাঙ্কের জন্য যদি কোয়াড্রেন্টটা ফার্স্ট হয় তখন কি ভাইয়া? কোয়াড্রেন্টটা যদি ফার্স্ট হয় তখন হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। কেন ভাইয়া? থিটা ইজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য থিটা থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য ভাইয়া কি দেখো তো, এই পুরাটাই হচ্ছে আমার পাই ডিগ্রি, তো পাই এর থেকে কিছু পরিমাণ বাদ যাবে বা 180 থেকে কিছু পরিমাণ বাদ যাবে, তাহলে কি হবে ভাইয়া? থিটা থেকে আগে প্রথমে পাই, পাই মানে কি পুরোটা 180 ডিগ্রির মধ্যে বুঝাচ্ছি, কিছু পরিমাণ বাদ যাবে। কি পরিমাণ বাদ যাবে? tan ইনভার্স ওয়াই বাই এক্স পরিমাণ বাদ গেলেই কিন্তু আমি এই সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য যে থিটার ভ্যালুটা এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবার এখানে দেখো, এখানে সবসময় আমরা ইউজ করি কি, আহ দেখো তো ধনাত্মক কোণ হলে, এই যে থার্ড কোয়াড্রেন্টে যখন আসি, থার্ড কোয়াড্রেন্টে দেখো তো থিটার ভ্যালুটা কিভাবে আসে? প্রথমত কি পাই পরিমাণ তো পার হয়েই আসছে, পাই পরিমাণ যদি পার হয়েই আসে তাহলে কি পরিমাণ আসবে ভাইয়া বলো তো? পাই পরিমাণ পার হওয়ার পরে তার মানে কি পাই প্লাস, ওকে, আর কি পরিমাণ আসবে? tan ইনভার্স পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝতে পারছো? এবং ফোর্থ কোয়াড্রেন্টে যদি হয়, ফোর্থ কোয়াড্রেন্টে হলে কি হবে ভাইয়া? এইদার তুমি এটাকে লিখতে পারো কি, দেখো তো এই পুরা জিনিসটাই এখান থেকে যদি চিন্তা করো, এই পুরাটা কি 2 পাই না? 2 পাই, 2 পাই পরিমাণ, তাহলে এটা কি আমরা থিটাকে থিটা বের করার জন্য প্রথমে কি 2 পাই নেব, 2 পাই থেকে কিছু পরিমাণ বাদ দেবো, কি পরিমাণ বাদ দেবো ভাইয়া? tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটাকে আবার সুন্দর করে লেখা যায় যে থিটা ইজ ইকুয়ালস টু তোমার কি মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। ও, আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য ভ্যালুগুলো কি ছিল ভাইয়া? প্লাস কমা প্লাস,
সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি ছিল, মাইনাস কমা প্লাস, থার্ড কোয়াড্রেন্টের জন্য মাইনাস কমা মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কি ছিল ভাইয়া, প্লাস কমা মাইনাস। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো তো ভাইয়া কি আছে, আমাদের পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আচ্ছা, একটা পয়েন্ট দিছে, দিয়ে বলছে যে বিন্দুটির পোলার স্থানাঙ্ক বের করে, এখানে বের করে দেওয়া আছে, তারপরেও আমি একটা পয়েন্ট নেই তোমাদের দেখানোর জন্যই, আমি জাস্ট তোমাদের এই জিনিসটা ভিজুয়ালাইজ করার জন্য দিছি। ওকে, এবার তোমাকে বললাম যে ভাইয়া তুমি হচ্ছে 5,7 বিন্দুটা নিয়ে কাজ করো। 5,7 বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। 5,7 ভাইয়া দেখো তো সবগুলো প্লাস না, তার মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে চলে গেছে, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে চলে গেলে ধরো যে এটা হচ্ছে আমার 5,7, এই হলো তোমার সেই বিন্দুটা, ঠিক আছে? আচ্ছা, যদি এরকম ঘটনায় ঘটে তাহলে ভাইয়া কি হবে, 5,7 এর জন্য আমার কি বের করতে হবে, এই যে এই অ্যাঙ্গেলটুকু বের করতেই হবে তো না, এই অ্যাঙ্গেলটুকু আর এই যে রেডিয়াসটুকু, তাই না? তো আমরা তো জানি সূত্র, কি কি জানি সূত্র, জানি যে r ইজ ইকুয়ালস টু কি জানো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এখানে যদি আমি ভ্যালু বসাই দিই, এক্স এর ভ্যালু কত ভাইয়া, 5, তাহলে রুট ওভার অফ 5 প্লাস 7 স্কোয়ার, তাহলে হচ্ছে 25 প্লাস 49, যোগ করলে যা আসবে তাই। আচ্ছা, এরপরে থিটার ভ্যালুটা কিভাবে ভাইয়া, থিটার ভ্যালুটা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য একদমই ইজি। একদমই ইজি কেন, যখন আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য করি তখন আসলে অত কিছু চিন্তা করতে হয় না, কারণ কি ট্যান আহ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না? তাহলে কিভাবে হবে, এখানে আসবে ট্যানের ভ্যালু, ট্যান ইনভার্স ওয়াই এর ভ্যালু কত ভাইয়া, 7/5, যে ভ্যালুটা আসবে ওইটাই হচ্ছে আমার থিটা বা ডিগ্রির ভ্যালুটা। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এখানে কি ছিল যে -1 এবং -1, তার মানে কি এটা কোন কোয়াড্রেন্টে আছে বলো তো, এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে ছিল। থার্ড কোয়াড্রেন্টের জন্য আমার সূত্রটা কি ছিল, -পাই প্লাস ট্যান ইনভার্স -1/-1, তার মানে কি -3/পাই, 3π/4। ওকে, আচ্ছা, এরপরে দেখো দুইটি বিন্দুর দূরত্ব, দুইটি বিন্দুর দূরত্ব খুবই খুবই ইম্পর্টেন্ট এবং একটা জিনিস তোমাদের জানতে হবে। তার আগে তোমাকে আরেকটা জিনিস আমি দেখাই একটু, মানে তোমাকে আমি মূলত চাই যে তোমরা জিনিসগুলো যেন ভিজুয়ালাইজ করতে পারো। ভিজুয়ালাইজ করলে হয় কি, যে এই ম্যাথগুলো বারবার কমপ্লেক্সিটিতে ভোগা লাগে না, তখন নিজের মনের মধ্যে একটা চিত্র আঁকে যায়। দেখো, আমরা প্রথমে একটা নেই, নিলাম, আসলাম। ওকে ভাইয়া, এবার নাম দেন, দিলাম ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার এক্স প্রাইম, তাই না? এবার তোমাকে জিজ্ঞাসা করা হলো যে ভাইয়া দুটি বিন্দুর মধ্যে দূরত্বটা কত হবে। ধরে নাও এই একটা বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে x1 y1, ঠিক আছে? এবং ভাইয়া তোমাকে জিজ্ঞাসা করা হলো এই আর একটা বিন্দু, এটার বিন্দুটার নাম হচ্ছে y x2 হচ্ছে y2। ওকে ভাইয়া, খুব ভালো কথা বলছেন। এবার এই বিন্দুটার দূরত্বটা কি হবে, এই বিন্দুটার দূরত্ব অবশ্যই এইটা হবে, হ্যাঁ, এটাই তো বিন্দুটার দূরত্ব হবে, তাই না? এখন তুমি আগে আমাকে একটু প্রশ্ন দাও তো ভাইয়া, এই বিন্দুটার দূরত্ব কি কোনোভাবে মাইনাস হওয়া সম্ভব, বা কোনো জিনিসের দূরত্ব মাইনাস হওয়া সম্ভব? না, এটা তো সম্ভব না। অতি ক্ষুদ্র হওয়া সম্ভব, বাট মাইনাস হওয়া কখনোই সম্ভব না। ঠিক, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে আমাকে দূরত্ব যদি নির্ণয় করতে বলে আমি এখানে কি লিখতে পারি, দেখো তো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয়ের জন্য সূত্রটা হচ্ছে আমার ডি ইজ ইকুয়ালস টু রুট ওভার দিলাম দিলাম x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। বুঝতে পারছো?
x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটাই হচ্ছে আমার এই বিন্দুর দূরত্ব। এবং দূরত্ব সবসময়, যেহেতু রুট ওভার আছে, অনেক সময় মাইনাস মান আসতেও পারে, কিন্তু অলওয়েজ আমরা কি পজিটিভ ভ্যালুটা নিব। ঠিক আছে, পজিটিভ ভ্যালুটা নিব, কারণ কি দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমি তোমাদের একটু দেখাইতে চাই। এইদিকে দেখাচ্ছি, দেখো তো এই বিন্দুটা, এই বিন্দুটার যদি একটা জিনিস চিন্তা করো, এই বিন্দুটা কোথায়? আহা, ওকে, এই বিন্দুটা যদি আমি চেক করি, দেখো তো এই বিন্দুটা এই এক্স এক্সিস থেকে কতটুকু দূরে আছে? সরি, আমার আসলে লাইন নেওয়ার কথা। হ্যাঁ, ওকে। এবার তোমাকে যদি বলি যে ভাইয়া এই বিন্দুটা বা এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা তোমার এক্স এক্সিস থেকে, এক্স এক্সিস কোনটা ভাইয়া? এটা। তার মানে কি এই ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স এক্সিস মানে কি? এক্স এক্সিস মানে ওয়াই, এক্স ইজ ইকুয়ালস টু 0, তাই না? এক্স এক্সিস এর ভ্যালু থেকে এক্স এক্সিস মানে এক্স ইজ ইকুয়ালস টু যদি 0 হয়, এবং এই বিন্দুটা যদি ধরো যে তোমার হচ্ছে কিছু একটা হয়, তাহলে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব কি কি পরিমাণ বলো তো? এক্স পরিমাণ কিনা? হ্যাঁ ভাইয়া, এক্স পরিমাণ। এবার তুমি চিন্তা করো এই এক্সিসটার নাম কি? ভাইয়া এটা তো এক্স এক্সিস। এক্স এক্সিস এর জন্য সমীকরণটা কি দাঁড়াচ্ছে ভাইয়া? ওয়াই ইজ ইকুয়ালস টু 0, তাই না? ওয়াই ইজ ইকুয়ালস টু 0। এবার এক্স এক্সিস থেকে এই বিন্দুটার দূরত্ব কতটুকু দেখো তো ভাইয়া? এই বিন্দুটার দূরত্ব ভাইয়া ওয়াই এর সমান, তাই না? এটা এক্স এর সমান। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এই পরেরটা স্লাইডটা দেখলেই তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, অক্ষ হতে মানে কি ওই এক্স এক্সিস হতে, এক্স এক্সিস হতে তোমার হচ্ছে পি কমা এক্স ওয়াই একটা বিন্দু নিছি, লম্বর দূরত্ব কি? লম্ব দূরত্ব ওয়াই এর সমান, মানে ওয়াই মডুলাস অফ ওয়াই এর একক, এবং ওয়াই এক্সিস হলে তখন এটা কি এক্স এর সমান। এবং প্রথম যে সূত্রটা দেখালাম অলরেডি, ডি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। আচ্ছা, এরপরে পোলার স্থানাঙ্ক হলে কি হবে? পোলার স্থানাঙ্কের ভ্যালুগুলো কিভাবে থাকে বলো তো ভাইয়া? পোলার স্থানাঙ্কের ভ্যালুগুলো অবশ্যই ধরো যে এভাবেই থাকবে। এ ইজ ইকুয়ালস টু আর ওয়ান কমা থিটা পরিমাণ থাকবে। হ্যাঁ থিটা, আর বললো যে থিটা ওয়ান, এবং বি এর ভ্যালুটা কি থাকবে? আর টু আর ওয়ান আর হচ্ছে থিটা ওয়ান, এটা হচ্ছে আর টু থিটা টু। বুঝতে পারছো ভাইয়া? তাহলে এই হলো ঘটনা। তখন মধ্যবিন্দু দূরত্ব কি হবে? মধ্যবর্তী দূরত্বটা কি হবে রে না? দেখো তো, আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস আর টু আর ওয়ান আর টু কজ থিটাটার বিয়োগফল। বুঝতে পারছো? এটাই তখন সূত্র দাঁড়ায় যাবে। আচ্ছা, এরপরে একটা গাণিতিক সমস্যার কথা বলছে, এই সমস্যাটা করে দেওয়া আছে, তারপর আমি তোমাদের জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য একটা জিনিস দেখাবো। দেখো তো, জিনিসটা হচ্ছে এরকম তো কিছু একটা আছেই, অবশ্যই আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আছে ভাইয়া। এবার বলছে, প্রশ্নটা দেখো, এক্স অক্ষ, এক্স অক্ষ কোনটা ভাইয়া? এটা, তাই না? এবং এটা হচ্ছে ওয়াই এক্সিস, ওয়াই প্রাইম এক্স, এক্স প্রাইম। ওকে, এবার বলছে এবং, তার মানে কি এই এক্সিস এর কথা বলছে, এবং 5,4, 5,4 মানে কি? ধরে নিলাম এই পয়েন্টটা 5,4। ওকে, ঠিক আছে ভাই। হতে বিন্দু হতে, বিন্দু হইতে এই যে 1,t, 1 তো এই দিকের এখানেই হবে, এবং টি কোথায়? টি এটার উপরেও হইতে পারে অথবা নিচেও হইতে পারে, আমি জানি না, তাই না? যেহেতু আননোন, কিন্তু এক্স এর পয়েন্টটা এটা। এবার বলছে বিন্দুর দূরত্ব সমান হলে,
এই যে এইখান থেকে এইটার দূরত্ব, ঠিক আছে, এবং তোমার হচ্ছে এইখান থেকে এইটার দূরত্ব। আর একটু বুঝি, ওকে, দেখো এক্স এক্সিস হতে এই বিন্দুর দূরত্ব এবং আননোন যে বিন্দুটা ছিল, আননোন কোন বিন্দুটা ছিল, 1, t। 1 তো এইখানেই হয় এবং টি কোথায়, টি তো আমি জানি না, তার মানে কি এদার 1, t এখানেও হইতে পারে 1, t, অথবা এখানেও হইতে পারে 1, t। বুঝতে পারছো? মানে আমি তোমাকে আরেকটু দেখাই দিই। এই যে এই দূরত্বটা এবং এই দূরত্বটা, হয় এই দূরত্বটা অথবা এই দূরত্বটা সমান। বুঝতে পারছো? মানে কি যে 5,4 থেকে এক্স এক্সিসের যে ডিস্টেন্সটা থাকবে সেই ডিস্টেন্সটা সমান কোন ডিস্টেন্সটা থাকবে, আবার এক্স এক্সিস থেকে 1, t এর ডিস্টেন্সটা সমান থাকবে। যদি এরকম ঘটনাই ঘটে তাহলে কি আমরা বলতে পারি না যে এক্স এক্সিসের অক্ষ হতে, ধরো এক্স অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব কি দেখো তো ভাইয়া, অবশ্যই টি পরিমাণ। কারণ কি এই যে আমরা প্রথমেই দেখছি যে এটা হচ্ছে ওয়াই পরিমাণ, তাই না? ওয়াই এর জায়গায় কি আছে, ওয়াই ইজ ইকুয়ালস টু টি আছে, তার মানে কি টি পরিমাণ স্বাভাবিকভাবে। এবং 5,4 বিন্দু হতে এই বিন্দুটার দূরত্ব, ধরো যে এই 4 এই বিন্দুটার দূরত্ব কি সমান বলছে না, তাহলে এই বিন্দুটার দূরত্ব কি হবে, ডি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 5 - 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4 - t হোল স্কোয়ার। তাহলে এই দুটো আবার যদি সমান হয়, মানে এই বিন্দুটার থেকে, সরি, এই দূরত্বটা এবং হচ্ছে এই দূরত্ব যদি সমান হয় তাহলে এই টি এর ভ্যালুটা কত সেটাই বের করতে বলছে। এই টি এর ভ্যালুটা বের করার জন্য কি আমাদের সমীকরণ দাঁড়ায় গেল না, এই যে এইটার ডিস্টেন্স একটা দাঁড় হয়ে গেল এবং এইটার একটা ডিস্টেন্স দাঁড় হয়ে গেল, তাহলে সমীকরণ দুটো কি সলভ করলে আমার ভ্যালুটা চলে আসবে। বুঝতে পারছো? দেখো সমীকরণটা চলে আসছে এবং আমরা ভ্যালুটা বের করতে পারছি। এরপরে বিভক্তিকরণ সূত্রসমূহ। বিভক্তিকরণ সূত্রসমূহতে আমরা কি শিখবো প্রথমে ভাইয়া, আমরা আসলে অনুপাত সম্পর্কে একটু ধারণা নেব। অনুপাত সম্পর্কে যখন আমরা ধারণা নেব তখন আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে অনুপাত যখন আমরা চিন্তা করি তখন ওইগুলো থাকে হচ্ছে ভাগ আকারে, ঠিক আছে, মানে কি রেশিও আকারে, তাই না? অনুপাতের বাংলা বা ইংরেজি হচ্ছে রেশিও। আচ্ছা, তুমি প্রথমে একটা জিনিস দেখো, আচ্ছা, এই একটা আমার হচ্ছে সরল রেখা নিলাম, ঠিক আছে, সরল রেখাকে আমি ধরো যে 5-6 ভাগ করব। 5-6 ভাগ কিভাবে করব, এভাবে করলাম, ধরো 3 ভাগ করবো, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, ঠিক আছে। ধরে নাও এটা সমান 3 ভাগে বিভক্ত আছে, ঠিক আছে, এই এখানে দিলে মনে হয় হবে। আচ্ছা, এই যে 1 ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, তাই না? এখন তুমি যদি এই বিন্দুটার কথা বলো, এই বিন্দুটার কথা বলো, ঠিক আছে, প্রান্ত বিন্দুর কথা বাদ দিলাম, এই বিন্দুটার কথা বললে এই যে এই প্রান্ত বিন্দু আর এই হচ্ছে আমার প্রান্ত বিন্দু, তাই না? এই বিন্দুটার কথা বললে কিভাবে বলতে হবে ভাইয়া, যে এইখান থেকে এই বিন্দুটার দূরত্বকে, এটাকে ধরে নাও m1 এবং এই পুরাটাকে ধরে নাও হচ্ছে m2, ঠিক আছে? জি ভাইয়া, বলছেন যখন ধরলাম, ওকে। তাহলে আমি বলতে পারি না যে ভাইয়া এটাকে 1:1:2, 1:2, মানে কি এখানে 1 ভাগ আছে আর এদিকে 2 ভাগ আছে, অনুপাতে অন্তর্বিভক্ত করছে কিনা। বুঝতে পারছো? এই দুটা হচ্ছে আমার প্রান্ত বিন্দু, এই দুটা প্রান্ত বিন্দু, প্রান্ত বিন্দুকে এমন একটা বিন্দু নিচ্ছি, প্রান্ত বিন্দু থেকে এই বিন্দুটার মধ্য থেকে এমন একটা বিন্দু নিচ্ছি যেটাকে এই দুইটার বিন্দুর বা সরল রেখার 1:2 অনুপাতে বিভক্ত করেছে, অন্তর্বিভক্ত করছে। তখন আমাদের সূত্রটা কি দাঁড়াবে বলতো ভাইয়া, এক্স এর জন্য দাঁড়াবে যে এক্স ইজ ইকুয়ালস টু m1 x2, এইটা যদি হয় x1 y1, আর এটা যদি ধরি আমি x2,
প্রান্তবিন্দু, এটা হচ্ছে তোমার x2, y2, ঠিক আছে, আর এটা হচ্ছে m1 m2। ওকে, তাহলে x2, এই যে আমার x2টা, বুঝতে পারছো, এবং প্লাস অন্তর্বিভক্ত হলে আমি কি করব, প্লাস, আর হচ্ছে m2, m2 কোনটা ভাইয়া, এই যে অনুপাতটা, এই অনুপাতটা কত জন বললাম, 2 না, হ্যাঁ 2, তারপর হচ্ছে বাই, বাই কি করব, এই অনুপাত দুইটার যোগফল, অন্তর্বিভক্ত হইলেই কিন্তু অনুপাত দুইটার যোগফল, ঠিক আছে, এবং y এর জন্য ঠিক একইভাবে m1 y2, মানে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, বুঝতে পারছো। আচ্ছা, বিভক্তি, বহির্বিভক্তি হলো, এবার বহির্বিভক্তিটা কিভাবে হলো ভাইয়া, চিন্তা করো, তোমাকে একটা স্ট্রেট লাইন দিলাম, কিভাবে দিলাম ভাইয়া, এই যে একটা দিলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে প্রান্তবিন্দু কোনগুলো, প্রান্তবিন্দু হলো ভাইয়া এই যে একটা প্রান্তবিন্দু, এই যে একটা প্রান্তবিন্দু, এটা হচ্ছে আমার x1 y1, এটা হচ্ছে আমার x2 y2, ঠিক আছে, x2 y2, যদি এরকম ঘটনায় ঘটে ভাই, এবং এই যে একটা বাইরে বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে x, x, y, ঠিক আছে, এই যে এই বিন্দুটা বহির্বিভক্ত হবে, এই বিন্দুটাকে ধরো যে, ঠিক আছে, একটা অনুপাতে ভাগ করছি, কোন অনুপাতে, দেখো তো, এইটাকে যদি আমি ধরি 3, এইটাকে ধরবো আমি 1, তাহলে কি 3:1 এ অন্তর্বিভক্ত করছি, ঠিক আছে, 3:1 এ অন্তর্বিভক্ত করছি, তাহলে এটা হচ্ছে আমার m1, এটা হচ্ছে আমার m2, তাই না, সহজ হিসাবে। যদি এরকম ঘটনা ঘটে তখন আমি কি করব, এই x, y বের করার জন্য সূত্রটা হচ্ছে আমার m1 x2 মাইনাস m1 x2 মাইনাস m2, মানে m2 1 ইন্টু 1 কে x1, ঠিক আছে, ডিভাইডেড বাই m1 মাইনাস m2, বুঝতে পারছো। ঠিক একইভাবে y এর ক্ষেত্রে আমরা এগুলোর প্রয়োগ খুব বেশি একটা আসে না, 2 মার্কের জন্য বা 3 মার্কের জন্য আসে, আমরা ভিজুয়ালাইজ করতে চাচ্ছি, ঠিক আছে। ভিজুয়ালাইজ করার জন্য আমাকে কি লাগবে ভাই, একটা কার্তেশীয় স্থানাঙ্ক লাগবে, কার্তেশীয় স্থানাঙ্কটা নিয়ে নেই, এবার বলেন যে এটা হচ্ছে আমার y এক্সিস, ওকে, y, এটা হচ্ছে আমার x এক্সিস, এটা হচ্ছে y প্রাইম, এবং এটা হচ্ছে আমার সরি x প্রাইম, না ভাইয়া, ঠিক আছে। এবার বললো যে 2 -2, 3, -2, 3টা কোন দিকে আসবে ভাইয়া বলতো, -2 এদিকে আসছে এবং 3 উপরের দিকে আসছে, ওকে, উপরের দিকে, এদিকে ধরে নিলাম -2, -2, 3, ওকে। এরপরে বললো 1, 2, 1, 2, 1, 2 ধরে নাও, এই যে এখানে 1, 2, এই পয়েন্ট দুইটা আমি দেখাই দিলাম, ঠিক আছে। এবার বলছে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে, আচ্ছা, বিন্দুদ্বয়ের সংযোগ রেখা নিতে গেলে ভাইয়া কি হবে, সংযোগ রেখা তো ভাইয়া এটাই হবে তাইলে। আচ্ছা, সংযোগ রেখাকে 3:1 অনুপাতে বিভক্ত করে, তার মানে আরো একটা কিছু আছে যে হচ্ছে এইরকম, আমি কালারটা যদি চেঞ্জ করতে চাই, ধরে নাও এটা, এখান থেকে আরো একটু আছে যেটা হচ্ছে 2:1, ওকে। এখন বলছে যে ভাইয়া এই পয়েন্টটা বের করো, বুঝছো, এই পয়েন্টটাকে আমরা ধরে নিলাম x, y, বুঝতে পারছো, আশা করি তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো। এখন ওরাই বলছে যে ভাইয়া এইটাকে 3:2 অনুপাতে ভাগ করছে, তার মানে কি এই প্রথম অনুপাতটা হচ্ছে 3 এবং পরের অনুপাতটা হচ্ছে, ভাইয়া বলো তো, 2, তাই না, হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন, ওকে। তাহলে x, y এর ভ্যালুটা একটু দেখায় দাও, x, y এর ভ্যালুর জন্য আমার সূত্রটা কি ছিল ভাইয়া, x is equals to, প্রথমে বহির্বিভক্তের জন্য অবশ্যই আমরা নেগেটিভ ভ্যালুটা নেব, মানে কি 3 - 2, ওকে। এবার m1 m2 টা লিখে ফেললাম, m1 m2 টা কত জানো, 2, তাই না, 2, মাঝে একটা নেগেটিভ দিলাম। এরপরে বলছে কি m1 m2, m1 m2, এবার x2 টা কোনটা ভাইয়া, x2 হচ্ছে এটা, তার মানে কি ইনটু 1, তাই না, এবং m2 টা কোনটা,
m2টা হচ্ছে এটা এবং x2টা হচ্ছে এটা। তার মানে 2 এর সাথে কে গুণ হবে বলো তো? 2 এর সাথে গুণ আসবে -2। দেখো -2, বুঝতে পারছো? তাহলে এখানকার ভ্যালুটা কত আসতেছে বলতো ভাইয়া? 3 একে 3, 3 মাইনাস 3 দুগুণ 2 দুগুণ 4, 4 আর প্লাস মাইনাসে প্লাস 4 ডিভাইডেড বাই 1, তাহলে হচ্ছে 7। ওকে, তাহলে x এর ভ্যালুটা পাইলাম কত? 7, বুঝছো? 7। এবং y এর ভ্যালুটার জন্য আমি যদি একটু চেক করি, y এর ভ্যালুটা কি আসবে ভাইয়া? y ইজ ইকুয়ালস টু, ঠিক একইভাবে 3 মাইনাস 2, 3 ইন্টু y এর ভ্যালু কত? 2 মাইনাস 3, তাই না? 3 ইন্টু 2, তাহলে কত আসলো ভাইয়া? 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 0 মাইনাস 1, 0। তার মানে আমার এই যে চিহ্নটা আছে না, এই চিহ্নটা একদম যদি আমি একুরেট টাইপ বলতে চাই, শেপ সরি সিলেক্ট, এই যে এটা আসবে হচ্ছে ভাইয়া এই এখানে, এবং এই পয়েন্টটা হবে, এই পয়েন্টটা হবে 7,0। আশা করি x, y টা তোমরা বুঝতে পারছো। বুঝতে পারছো? ওকে, এবার আমরা নেক্সট একটা স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আমরা সূত্রগুলো একটু দেখি এবং মনে করার চেষ্টা করি। এই সূত্রগুলো ছিল পোলার স্থানাঙ্কের, তোমরা বাসায় দেখে নিতে পারবা, সমস্যা নেই। এবং অন্তর্বিভক্তি হলে তখন কি হবে? চিহ্নটা প্লাস হবে, আর বহির্বিভক্ত হলে চিহ্নটা অবশ্যই মাইনাস হবে। মনে রাখতে হবে এইসব কিন্তু। এরপরে আসো, আমরা বলছি যে কি যেন বলে এটা, ক্ষেত্রফল বা এরিয়া নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল বা এরিয়া নির্ণয় করার জন্য খুবই সুন্দর একটা সূত্র আছে, আমরা এটা পড়ে আসছি, তারপরে আমি একটু শর্টে দেখাই দিই। দেখো, আহ ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে আমরা এবার একটা ত্রিভুজ নেই বা রেক্ট্যাঙ্গুলার নিলাম। হ্যাঁ, ওকে। এবার ভাই বললাম যে এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্ট, এ পয়েন্ট হচ্ছে x, y1, এবং এটা হচ্ছে বি পয়েন্ট। এই যে মানে শীর্ষবিন্দুগুলো x2, y2, এবং এটা হচ্ছে সি, x3, y3, y3, এবং ডি এটা হচ্ছে তোমার x4, y4। ওকে, এবার বলছে যে ভাইয়া এটার এরিয়া নির্ণয় করে দেখো। এরিয়া নির্ণয়ের জন্য ভাইয়া খুব সম্ভবত তোমরা ক্লাস 9-10-এ করে আসছো, অবশ্যই করছো। দেখো, এরিয়া নির্ণয়ের জন্য কি সূত্র ছিল? যে ভাইয়া এরিয়া তোমার হচ্ছে এরিয়া ইজ ইকুয়ালস টু হাফ, দিলাম হাফ। এরপরে কি করছে ভাইয়া? এই যে x1, x2, x3, x3, x4 এভাবে লিখছিলাম না? তাহলে x1, x2, x3, x4 এবং x1, তাই না? এবং হচ্ছে y1, y2, y3, y4 এবং y1। হ্যাঁ, এভাবে লিখছিলাম। ভাইয়া আমরা যখন এইভাবে গুণ করছিলাম না, তাই না? যখন এভাবে গুণ করছিলাম তখন আমরা কি নিছিলাম? পজিটিভ ভ্যালুগুলো নিছিলাম, তাই না? এবং যখন আমরা এই দিকে গুণ করছিলাম, তুমি বলতে পারো এখান থেকে শুরু করি। তখন আমরা কি নিছিলাম ভাইয়া? তখন আমরা ভাইয়া মাইনাস, সবগুলার কি করতাম? সবগুলার সরি মাইনাস ভ্যালু নিছিলাম, তাই না? ওকে,
এরপর দেখো আমাদের দেয়া আছে ভাইয়া সঞ্চার পথের সমীকরণ সংক্রান্ত। সঞ্চার পথের সমীকরণ সংক্রান্ত আমাদের বইয়ে বেশ কিছু ম্যাথ দেয়া আছে। আমি জাস্ট তোমাকে ধারণা দেওয়ার জন্য, সবগুলো টাইপই সেম, তোমাকে জাস্ট ধারণা দেওয়ার জন্য এটার একটা ভিজুয়ালাইজেশন করাবো। দেখো আমরা প্রথমে একটা কি নেবো ভাইয়া, সরল রেখায় তো এই ছাড়া কোনো কাজই নাই। আচ্ছা ঠিক আছে, এরপরে ধরো একটা বৃত্ত নিয়ে এবং একটা পয়েন্ট নিলাম, পয়েন্টটা হচ্ছে এটা। এরপরে বলা হলো দেখো যে 3, ধরে নাও 3, এই পয়েন্টটা এবং হচ্ছে 3 এই পয়েন্টটা 3, একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। এরপরে বললো যে ওই পয়েন্ট থেকে বিন্দু থেকে সর্বদা কত একক, 5 একক। 5 একক বলতে কি, এই পয়েন্ট থেকে যে কোনো একটা বিন্দু ধরো যে x, y নিছি, ওই এটার দূরত্ব কত হবে ভাইয়া, 5। ওকে, অবস্থিত কোনো বিন্দু চলমান সঞ্চার পথ নির্ণয় করো। তাহলে এই বৃত্তের জন্য যে ইকুয়েশনটা আছে এইটাই কিন্তু আমার মূলত বের করতে বলছে, সঞ্চার পথটা, ঠিক আছে। এখন তুমি একটু দেখো তো, লক্ষ্য করো তো ভাইয়া তোমাকে কি কি দেওয়া আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব দেওয়া আছে x1 x2, তার মানে 3 - x² প্লাস -11 y²। অথবা তুমি বলতে পারো √of এটা সমান সমান 5। তো ভাইয়া এটা সলভ করতে পারবো না? দেখো তো, 3 - x² প্লাস -11 y² ইকুয়ালস টু 25। এরপরে ভাইয়া 3 × 9 মাইনাস 3 × 6 6x প্লাস x² প্লাস 121 minus 22y plus y² is equals to ধুর y² equals to 25। এবার যদি ভাইয়া ব্র্যাকেটটা উঠাই দেই তাহলে কি হবে, 9 প্লাস 9 minus 6x plus x² plus 121 minus 22y plus y² equals to 25। ওকে, এরপরে ভাইয়া একটু যদি উপরে উঠায় নেই তাহলে দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না ভাইয়া, x² প্লাস y² minus 6x plus minus 6 6x minus 22y তারপর হচ্ছে equals to y 25 এটা দিকে গেলে মাইনাস আর এটা হচ্ছে -21। তাহলে কি ভাইয়া এটাই তো আমার সমীকরণটা কি না বলো তো, সঞ্চার পথের সমীকরণটা কি বুঝতে পেরেছেন ভাইয়ারা? এটা একটু সুন্দর করে সলভ করলে আমরা কি পাবো, এই সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বুঝতেছো কেউ। আচ্ছা, এরপরে বলছে যে 1,1 ঠিক আছে, বিন্দু থেকে সকল বিন্দুর দূরত্ব মানে একটা সেটের কথা বলছে, বিন্দু সর্বদাই কত একক, 5 একক। তাহলে ওই সকল বিন্দুর সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করো। দেখো তো আমরা তাহলে আবার কি করতে পারি ভাইয়া বলো তো,
একটা সুন্দর একটা এরকম একটা কিছু আর্ট করালাম, মানে নিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে বলছে 1,1, এই যে একটা পয়েন্ট, ওকে। এই পয়েন্টটা থেকে সর্বদাই সকল বিন্দুর দূরত্ব কি বলছে, সর্বদা সকল বিন্দুর দূরত্ব কত বলছে ভাইয়া, 5। তাহলে এরকম একটা সেট যদি আমি নিতে চাই, দেখো তো এরকম ঘটনা ঘটবে না, তাই কিনা, যে এই পয়েন্টটা থেকে দূর, এই পয়েন্টটা থেকে সকল বিন্দুর দূরত্ব 5, ধরো এই পয়েন্টটারও 5, এই পয়েন্টটারও 5, তাহলে এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম এক্স কমা ওয়াই, আর এই পয়েন্টটা তো আমার দিয়েই রাখছে 1,1। এখন তাহলে বলছে কি 1,1, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সবসময় 5, মানে যে কোনো একটা বিন্দুই নাও না কেন সবসময় কি হবে, 5 হবে। তাহলে আমার জন্য ইজি হয়ে গেল না ব্যাপারটা। তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার plus y minus 1 whole square root over of is equals to 5। সবসময় কি দূরত্ব 5 যেহেতু বলছে তার মানে ইকুয়েশনটা এটাই। তাহলে x minus 1 whole square plus y minus 1 whole square is equals to 25। x square minus 2x plus 1 plus y square minus 2x plus 1 is equals to 25। বুঝছেন ভাইয়া? তাহলে x square minus 2x plus y square minus 2y equals to 25 minus 1 minus 1। অতএব আমার অ্যান্সারটা হচ্ছে x square minus 2x plus y square minus 2y equals to 23। তার মানে আমার অ্যান্সারটা কি বলেন তো ভাইয়া? অ্যান্সারটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস y স্কোয়ার মাইনাস 2y। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো তো আমাদের কি বলছে, ঢাল সংক্রান্ত। ঢাল জিনিসটা কি? ঢাল জিনিসটা বোঝানোর আগে তোমার আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। ঢাল জিনিসটা আসলে কি? ঢাল জিনিসটা ধরো কেন্দ্রমুখী যে প্রবণতাটা, কেন্দ্রমুখী প্রবণতাটা তাহলে কি ভাইয়া? তুমি এভাবে চিন্তা করতে পারো, ওকে ঠিক আছে, একটা এক্সেস নিলাম। এটা হচ্ছে তোমার এই পয়েন্টটাই সেই পয়েন্ট যে পয়েন্টটা হচ্ছে 0,0, তাই কি না ভাইয়া? 0,0। তাহলে আরেকটা স্ট্রেট লাইন কিভাবে হতে পারে? স্ট্রেট লাইন এরকমও হতে পারে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে, যে কোনো রকম মানে স্ট্রেট লাইন টাইপের কি হতে পারে। কারণ আমার তো বাঁকা হয়ে গেছে, নিচ্ছি তাহলে এটা নেই, এইরকম হইতে পারে না? হ্যাঁ, এরকম হয়, ঠিক আছে ভাই, এরকমও হয়, আবার এরকমও হয়, আবার এরকমও হয়, তাই না? এখন ঘটনা হচ্ছে এই বিন্দুগুলার তো অবশ্যই একটা ঢাল আছে, তাই না? বিন্দুর যে মানে কেন্দ্রের দিকে যে প্রবণতাটা, এটাই হচ্ছে ঢাল। ঢাল কি করে? ঢাল সুন্দরভাবে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। অ্যাঙ্গেল ক্রিয়েট করছে না ভাই? এই যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে না, 180 ডিগ্রি হোক, অ্যাঙ্গেল তো ক্রিয়েট করছে, তাই না? এক্স এক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এখন এটাও এটা ক্রিয়েট করছে, অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এই অ্যাঙ্গেল গুলা আমাদের জানতে হবে। আমরা ঢাল সম্পর্কে যখন জানবো তখন দেখবো যে থিটা, সরি, m is equals to tan theta, ঠিক আছে, ওকে, m is equals to tan theta। তাহলে m টা হচ্ছে আমার কি? m টা হচ্ছে আমার ঢাল, m টা হচ্ছে আমার ঢাল। আচ্ছা, এর আগে আমরা বেশ কিছু জিনিস জেনে আসবো। কোনো বলছে কি, কোন সরলরেখা যা x অক্ষের উপর যা এক্স অক্ষের উপর লম্ব নয়, কি হইতে হবে? প্রথমত লম্ব হইতে হবে না। এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোন দিকের সাথে ভাইয়া? সরি, ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানকে বলা হয় রেখাটির ঢাল। বুঝতে পারছো ভাইয়া? ঢালকে সাধারণত এম দিয়ে প্রকাশ করা হয়। এরপরে এবি সরলরেখা অক্ষের ধনাত্মক দিকের সাথে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি অথবা 90 ডিগ্রিটা জাস্ট হবে না, মানে থিটাটার শর্তটা কি থাকবে? 90 ডিগ্রি হওয়া যাবে না, মানে কি লম্ব হওয়া যাবে না,
কি হইতে হবে, যে কোনো একটা অ্যাঙ্গেল থাকতে হবে, লম্ব হওয়া যাবে না। আচ্ছা, কোণ উৎপন্ন করলে তাকে ঢাল অথবা এম ইকুয়ালস টু ট্যান থিটা বলবো। ভুজের প্রতি একক পরিবর্তনের সাপেক্ষে কোটির পরিবর্তন হারকেই ঢাল বলে। মানে কি, ওই যে আমরা একটা কথা শুনে আসছি, কি বলে, রাইজ বাই রান। মানে কি, এম ইজ ইকুয়ালস টু রাইজ বাই রান। রাইজ বাই রান তাইলে কি হলো ভাইয়া, এম ইজ ইকুয়ালস টু ওই যে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। বুঝতে পারছো, এটাই হচ্ছে আমার ঢাল। তারপর কি বলছে ভাইয়া, দেখো তো, এরপরে বলা হয়েছে যে কোন একটা ঢালের পরিবর্তন হবে। এখন এক্স, এই যে দুটো বিন্দু দিচ্ছি, বিন্দুকমী সরলরেখার ঢালটা কি হবে ভাইয়া, m1 ইন্টু m ইজ ইকুয়ালস টু y1 মাইনাস y2 এবং x1 মাইনাস x2। এরপর আমরা যদি সরলরেখার ঢাল বের করতে চাই, একটা সরলরেখার সমীকরণ বলো তো ভাইয়া, একটা সরলরেখার সমীকরণ যদি আমি বের করতে যাই, দেখো তো, একটা সরলরেখার সমীকরণ সাধারণত এরকম হয়। যদি এরকম ধরো, সরলরেখাটা এরকম ধরো, এটা সরলরেখার সাধারণ সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়ালস টু mx প্লাস c। ঠিক আছে, যেহেতু এই যে সামান্য পরিমাণ উপরে উঠছে, এটা হচ্ছে কি আমার c, তাই না? আর এটা হচ্ছে আমার এই যে ঢাল, আবার x এর সাপেক্ষে কতটুকু কাটছে সেটা আমি দেখতেই পারবো। আচ্ছা, একটা সাধারণ সমীকরণকে সাধারণত এভাবে লেখা হয়, কি লেখা হয়, x প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0। সমীকরণটার ঢালটা হবে ভাইয়া m ইজ ইকুয়ালস টু মাইনাস a বাই b। মানে কি, x এর কোএফিসিয়েন্ট আর হচ্ছে মাইনাস x এর কোএফিসিয়েন্ট আর হচ্ছে y এর কোএফিসিয়েন্ট। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এরপরে যদি স্লাইডটা দেখি একটু ভাইয়া, a is equals to 4x plus 3y minus 12। আচ্ছা, ঠিক আছে, এ বি রেখাকে ঢালে আকারে ঢাল, এ বি কে ঢাল আকারে প্রকাশ করে ইহার ঢাল নির্ণয় করো। আচ্ছা, মানে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এটা দিনাজপুর বোর্ডে 22-এও আসছে, স্ট্রেট লাইন দেওয়া আছে, স্ট্রেট লাইনটা ঢাল নির্ণয় করতে বলছে। হ্যাঁ, কি বললাম একটু আগে বলো তো, m is equals to m is equals to minus a by b। আচ্ছা, তাহলে মাইনাস a বাই b কি, কোথায় রে মাইনাস a কই, মাইনাস a কই, এই তো শোনায় বাস, মাইনাস 4 ডিভাইডেড বাই b কোনটা ভাইয়া, 3। তাহলে এটাই হচ্ছে আমার ঢাল। বুঝতে পারছো, এখন কার সাথে তুলনা করতে হবে, বোর্ডে তো এইভাবে লিখতে পারবে না, লিখবা যে এই সমীকরণকে ax প্লাস by প্লাস c এর ইকুয়ালস টু 0 প্লাস c ইজ ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই m is equals to minus a divided by b is equals to minus a কোনটা ভাই, minus a হচ্ছে minus 4 divided by 3 is equals to minus 4 by 3। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝছো, এই তো তোমার 2 মার্ক হয়ে গেল। আচ্ছা, এরপরে আসো, এরপরে আসো হচ্ছে কি বলছে ভাইয়া, বলছে যে -3 এবং 2, -2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো, তা নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবো ভাইয়া, ভাইয়া বিপদে ফেলাই দিলেন। আচ্ছা, কোনো বিপদে নাই, আমরা কি জানি, দুটা সূত্র তো জানি নাকি, m is equals to y1 minus y2 divided by x1 minus x2। এটা তো জানি ভাই, আরো একটা জানি, কি জানো, m is equals to tan theta। হ্যাঁ, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কি বলতে পারি ভাইয়া, tan ইনভার্স m, তাই না? জি ভাইয়া, বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এই দুটার আগে সমীকরণটা বের করে নিই। m ইজ ইকুয়ালস টু y1 মাইনাস y2, তার মানে -1 প্লাস 2 ডিভাইডেড বাই y1 x1 x2
x1 কত 3 মাইনাস 2, তাহলে কত থাকলো ভাইয়া 1, সরি 1 বাই 1, তার মানে কি 1, ঠিক আছে ওকে। তারপর 1 is equals to tan theta, তাহলে theta is equals to tan inverse 1। তারপরে বলো তো ভাইয়া থিটা ইজ ইকুয়ালস টু কত, তো tan এর মান কত 1 এ, বলো রাধা দিত 45 ডিগ্রি। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো, খুবই ইজি ভাইয়া, জাস্ট মাথায় রাখতে হবে ওকে। এরপরে বিভীতরল হবার সূত্র, সমান্তরাল হবার শর্তগুলো কি কি ভাইয়া বলো তো? সমান্তরালটা কি? সমান্তরাল হচ্ছে দেখো এই একটা লাইন সমান্তরাল গেছে, আর লম্ব হওয়ার শর্তটা কি ছিল? এই তো লম্ব হবে, এটাই হচ্ছে লম্ব। সমান্তরাল কি হয়? এইদিকে সমান্তরালে যাবে অথবা এইদিকে সমান্তরাল যাবে, বুঝছো? তাহলে এই যে এই লাইনের সমান এই লাইন হবে কখন? কখন হবে? যখন কিনা দেখো, যখন কিনা দুটো লাইন আছে না, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, ওকে লাইন আছে এবং এদের রেখাদ্বয়ের ঢাল এইগুলোই তো থাকে, তাই না? তুমি এভাবে চিন্তা করতে পারো, এদের রেখাদ্বয় সবসময় m1 ইজ ইকুয়ালস টু m2, মানে এদের যে ঢালটা আছে m1 আর m2, দুইটা রেখার জন্য দুইটা ঢাল, দুইটা রেখার ঢাল যখন সমান হয়ে যাবে তখন এটাকে কি বলবো আমরা ভাইয়া? ওটাকে বলবো সমান্তরাল, ঠিক আছে। সমান্তরাল রেখার জন্য সবসময় একটা জিনিস মনে রাখতে পারো, দেখো সমান্তরাল রেখার জন্য রেখাদ্বয় সমীকরণ নির্ণয়, এই যে একটা রেখা আছে, রেখার সমান্তরাল রেখার সমীকরণের জন্য যেমন আছে ওই রকমই লিখতে পারো, ax bx প্লাস এই জাস্ট এই আননোনটা আমি জানি না, ওকে জানো না, সমান্তরাল রাখতে পারো এবং সহগ একই চিহ্ন থাকবে এবং এর পরিবর্তে নতুন ধ্রুবক বসবে, কি জাস্ট নতুন ধ্রুবকটা বসবে। এখন বলো তো ভাইয়া আহ, উম, সমান্তরাল এই এক্স এক্সিস এর সমান্তরাল কি এটা না? ঠিক এক্স এক্সিস এর জন্য সমান্তরাল এইটা, এইটার ভ্যালু হচ্ছে y ইজ ইকুয়ালস টু y ইজ ইকুয়ালস টু 0, তাই না? এখন এক্স এর তো কোনো এখানে টার্ম নাই, তাই না, এই জায়গায়, তাহলে এখানে জাস্ট একটু চেঞ্জ হয়ে আসবে। আচ্ছা ধরো যে কোনো একটা ইকুয়েশন আছে এটা ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0 এবং এই ইকুয়েশনটার নাম হচ্ছে ax প্লাস by প্লাস k ইজ ইকুয়ালস টু 0। এখন আমি বলতে পারি এই যে এই দুজনের যদি m1 ইকুয়ালস টু m2 টা হয়ে যায় তখন আমি বলতে পারবো যে এই দুইটা সমান্তরালে অবস্থান করতেছে, বুঝতে পারছো? ওকে, এরপর লম্ব হওয়ার শর্ত। লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত আছে, সুন্দর একটা শর্ত আছে, দেখো উম, এই যে দুইটা ইকুয়েশন দেয়া আছে, দুইটা ইকুয়েশনের দুইটা এম পাবো, মানে কি ঢাল পাবো, ঢালগুলোর গুণফলটা সবসময় কি হবে ভাইয়া? -1 হবে। লম্ব কখন হবে? যখন ঢাল দুইজনের গুণফল -1 হয়ে যাবে, তখনই লম্ব হয়ে যাবে। আচ্ছা, তাদের ঢালের গুণফল কি হবে? -1, ওকে। একইভাবে আমি কি নির্ণয় করতে পারি? দেখো তো, এই যে এই দুজনের কি যোগফল 0 হয়ে যাবে। লম্ব রেখার সমীকরণ নির্ণয় যদি করতে চাই এভাবেও আমি করতে পারি, m1 m2 is equals to minus a2 divided by b2, ওকে। এখন আর একটা সুন্দর একটা প্রশ্ন, দেখো এই একটা সমীকরণ, লম্ব রেখার সমীকরণটা হচ্ছে, দেখো জাস্ট কোফিসিয়েন্টটা উল্টা গেছে, দেখো তো, বুঝতে পারছো? না বুঝলে আরেকটা জিনিস দেখো, এই যে এক্স আছে এবং ওয়াই আছে, এর সহগগুলো কি হবে? ইন্টারচেঞ্জ করতে হবে, ঠিক আছে? ইন্টারচেঞ্জ করলে কি হবে? বা এক্স বা ওয়াই এর যে কোনো একটির চিহ্ন বিপরীত করতে হবে, এর নতুন স্থানে ধ্রুবক যোগ করতে হবে, ঠিক আছে? বোঝো নাই আমার কথা? দেখো আরেকটু যদি বুঝাই, এই যে এখানে কি আছে ভাইয়া? এখানে কি আছে? এ এক্স, এখানে বি ওয়াই,
আর এর লম্ব সমীকরণটা কি, bx, একটার চিহ্ন চেঞ্জ করতে হবে, মাইনাস ay। বুঝতে পারছো? এখানে কি ছিল, প্লাস by, এখানে মাইনাস ay। এখানে কি ছিল, ছি ছি সি ছিল, ঠিক আছে, মানে এই কোএফিসিয়েন্ট হিসেবে সি ছিল। আর এখানে আমি কি লিখছি দেখো তো, কে। এখন এইটা যদি করতে পারি তাহলে কি অতি সহজেই লম্ব রেখাটা পেয়ে যাবো। সব থেকে বেশি প্রশ্ন কিন্তু এখানেই আসে। আচ্ছা, এর একটা জিনিস আমি সুন্দরভাবে বুঝাই দিতে পারি। এখন তোমাকে বললো যে ভাইয়া আচ্ছা, আসছে দেখুন এভাবে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, ওকে, এই পয়েন্টের নাম দিয়ে দিল -3,7। ওকে, -3,7 এই একটা পয়েন্ট দিয়েই দিছে, ঠিক আছে। এরপরে বললো যে ভাইয়া এই একটা ইকুয়েশনটার নামও দিয়ে দিচ্ছি, ধরো যে ax প্লাস by প্লাস সি, অথবা আমি এটার একটা ধরে নিলাম যে 5x প্লাস 6y প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এই ইকুয়েশনটা দিছি, মনে চাইছে দিছে। এখন এই ইকুয়েশনের লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ -3,7 দিয়ে পার করে যায়, ঠিক আছে, দিয়ে যায়। ওকে, বাংলা লেখা আমার খুবই জঘন্য, ইংলিশটাও খুবই জঘন্য, এখানে আরো পাচ্ছি না কারণ হচ্ছে আমি নতুন। আচ্ছা দেখো, তাহলে এইটার লম্ব রেখার সমীকরণটা কি হবে, লম্ব রেখাটা আগে একটু ট্রাই করি। লম্ব রেখাটা কি হবে ভাইয়া, এরকম তো কিছু একটা হবে তাই না, হ্যাঁ এরকমই তো ভাইয়া লম্ব হবে, ঠিক আছে। তাহলে এই রেখাটার লম্ব রেখাটা কি, এই রেখাটার এটার লম্ব রেখাটা কি হবে, লম্ব রেখাটা যদি আমি ট্রাই করি, দেখো তো ভাইয়া এটা কি হতে পারে, আমি জাস্ট ইন্টারচেঞ্জ করতেছি, তার মানে কি 6x, এর জায়গায় মানে বি এরটা এক্স বানিয়ে দিলাম, প্লাস, সরি প্লাস তো আর দিতে পারবো না, কারণ কি যে কোনো একটা সাইন চেঞ্জ করতে হবে, মাইনাস 5y প্লাস কে ইজ ইকুয়ালস টু 0। এই রেখাটার লম্ব সমীকরণ কিন্তু এটা। এখন এই লম্ব সমীকরণটা কাকে স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করবে কাকে বলতো, এটা স্যাটিসফাই করবে কাকে ভাইয়া, খুবই সহজ, দেখো তো 3, -3,7 দিয়েও যায়, তাহলে -3,7 দিয়েই যদি যায় তাহলে কি -3,7 কে স্যাটিসফাই করবে কিনা, জি ভাইয়া স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করলে কি হয় ভাইয়া, 6 ইন্টু -3 -3 মাইনাস 5 ইন্টু 7 প্লাস কে ইজ ইকুয়ালস টু 0। দেখো তো এটাই তো না, -18 মাইনাস 535 35 প্লাস কে ইজ ইকুয়ালস টু 0, তাই তো। তাহলে 8 5 23 53, কে ইজ ইকুয়ালস টু 53। দেখো তো ভাইয়া, আর একটা জিনিস পাইছো তো, এখন এই কে এর ভ্যালুটা কোথায় বসাতে হবে ভাইয়া, কে এর ভ্যালুটা কি এখানে বসাই দিতে পারবে না, জি ভাইয়া পারবো। যদি কে এর ভ্যালুটা বসাই দেই তাহলে আমার নতুন ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে বলো তো, নতুন ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 6x minus 5y plus 53 is equals to 0। আর এটাই হচ্ছে আমার কার লম্ব রেখার ইকুয়েশন ভাইয়া বলো তো, এটা হচ্ছে তোমার 5x
প্লাস 6y প্লাস 2 ইজ ইকুয়ালস টু জি এর লম্ব রেখার সমীকরণ। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো তো ভাই কি আছে, দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্বটা একটু নির্ণয় করতে হবে। দুটি সমান্তরাল রেখার জন্য মধ্যবর্তী দূরত্বটা একটু চিন্তা করো। আমি তোমার অঙ্কর থেকে কিন্তু অঙ্ক বোঝানোতে বেশি ট্রাই করতেছি, বুঝছো? অঙ্ক করে দিলে আসলে মজাটা থাকে না, করে দিলে যে বোঝার যে একটা ক্যাপাসিটি থাকে ওইটা আসলে নিজেরা মানে অন্যজনের রাস্তা দেখানো হয়ে যায়। অন্যজনের রাস্তা দেখে আসলে কি কতটুকু যাইতে পারবো? ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে যখন নতুন একটা সিস্টেম, নতুন একটা মানে আয়ত্ত করার যে ব্যাপারটা, এটা আসলে কিন্তু অনেক মজা। এটা আসলে শিখতে হবে। ম্যাথ জিনিসটাই এরকম। ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে। ম্যাথ জিনিসটা যে আয়ত্ত করতে পারে তার কাছে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে ম্যাথটাই। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। দেখো তো ভাইয়া, এইরকম একটা লাইন টেন নিলাম। এখন বলছে কি, যে দুইটি সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্বটা নির্ণয় করতে। লম্ব দূরত্বটা কি? সমান্তরাল রেখা আগে কি, ধর এই যে একটা রেখা, এই যে একটা রেখা। ঠিক আছে ভাই? ওকে, তাহলে ভাইয়া এই রেখাগুলোর অবশ্যই কি আছে, একটা ইকুয়েশন আছে না? ইকুয়েশনটা ধরে নিলাম যে এটার জন্য এই ইকুয়েশনটা হচ্ছে a1 x প্লাস b1 y প্লাস c ইজ ইকুয়ালস টু 0, c1 0। আর এইটার জন্য ধরে নিলাম যে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কি, দুইটা রেখা পাইলাম এবং সমান্তরাল। সমান্তরাল হওয়ার শর্ত আবার আছে। কোন শর্তটা আছে ভাইয়া? সমান্তরাল কখন হবে আমরা দেখে আসলাম না, যে m1 ইজ ইকুয়ালস টু m2 যখন কিনা সমান হবে। m1 এবং m2 যখন কিনা সমান হবে তখনই কিন্তু সমান্তরাল হবে। এরপরে বললো কি ভাইয়া, এরপরে বললো যে এদের মধ্যকার যে দূরত্বটা আছে না, দেখো তো এদের মধ্যকার কি একটা দূরত্ব আছে না, ডিস্টেন্স আছে না? ডিস্টেন্স আছে কিনা ভাইয়া বলো? হ্যাঁ ভাইয়া, ডিস্টেন্স তো আছে। তাহলে এই ডিস্টেন্সটা কত বলো তো ভাইয়া? এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা বের করার জন্য আমাদের একটা ছোট্ট একটা সূত্র জানতে হবে। দেখো তো একটা জিনিস লক্ষ্য করো, এখানকার a1 b1 এবং এখানকার a1 b1 একই হবে, তাই কিনা? হ্যাঁ, একই হবে এবং একই অনুপাতেই থাকবে। কারণ কি, এদের মানে ঢাল সমান হইতে হবে। তার মানে কি, m1 এবং a1 এবং a2 সমান হবে। তাইলে কি ওইটাকে আমরা বলতে পারি ডিস্টেন্সটা নিলাম। ঠিক আছে, শুধুমাত্র চেঞ্জটা কোথায় হচ্ছে? শুধুমাত্র চেঞ্জটা হচ্ছে গিয়ে মডুলাস অফ c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস p স্কোয়ার। তাই কিনা বলো? বুঝছো চেঞ্জটা কোথায় হইলো? চেঞ্জটা কোথায় হয়েছে? দেখো, এখানকার x, এখানকার x অনুপাত কিন্তু সেমই হবে। বুঝতে পারছো? শুধুমাত্র চেঞ্জটা কোথায় হয়েছে ভাইয়া? c1 এবং c2 এর ক্ষেত্রে। এখানে যেহেতু চেঞ্জটা হয়েছে তার মানে কি, আমরা চেঞ্জটাকে ডিফারেন্সিয়েট মানে হচ্ছে আমরা পরিবর্তনটাকে জাস্ট ভাগ করে যদি এইভাবে করে ফেলি তাহলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই কি করতে পারবো, মানে মধ্যবর্তী লম্বটা দূরত্বটা বের করে নিয়ে আসতে পারবো। এখন আমি তোমাকে একটা প্রশ্ন দিই, দেখো প্রশ্নটার আগে এটা প্রশ্নকে নিজে বানাই। প্রশ্নটা ধরো এরকম, সরি, 5x plus 4y plus 4 is equals to 0, এক নাম্বার। এবং বলছে যে 10x plus 8y plus 19 is equals to 0, এটা হচ্ছে 2 নাম্বার। এখন আমি বললাম যে ভাইয়া এক নাম্বার এটা চেক করার জন্য কি করতে হবে? এটা চেক করার জন্য ভাইয়া আমাদের ঢাল নিয়ে আসতে হবে। ঢালটা কি? এম। এম কি? এম হচ্ছে মাইনাস এ ডিভাইডেড বাই বি। মাইনাস এ কি? মাইনাস এ হচ্ছে 5, মানে -5 ডিভাইডেড বাই বি মানে কি 4। ওকে, একটা ঢাল পাইলাম। ঠিক আছে,
এটা হচ্ছে M1 গেল। এবার M2টা কি? M2 হচ্ছে মাইনাস A ডিভাইডেড বাই B, A1 B2, এই তো মাইনাস A ডিভাইডেড বাই B। এরপরে বলতে হবে কি ভাইয়া 10 এর ভ্যালু কত, এর ভ্যালু কত 10, মাইনাস 10 ডিভাইডেড বাই B এর ভ্যালু কত 8, কাটাকাটি করলে কি -5/4, তাই কি না? জি ভাইয়া, তাহলে কি M1 ইজ ইকুয়ালস টু M2 হয়েছে কিনা বলো তো? M1 ইজ ইকুয়ালস টু M2 হয়েছে কিনা? জি ভাইয়া, M1 M2 হয়ে গেছে। তার মানে কি এটা কি প্যারালাল মানে সমান্তরাল কিনা? হ্যাঁ ভাইয়া, বুঝছো? আশা করি বুঝছো। এরপরে আরেকটা জিনিস দেখি, আরেকটা জিনিস কি ভাইয়া, দুইটি প্যারালাল ইকুয়েশন তোমাকে দিলাম, দেওয়ার পরে বললাম যে ভাইয়া তুমি এই দুইজনের মধ্যকার দূরত্বটা নির্ণয় করে দেখো তো। নির্ণয় করে কিভাবে দেখো? ইকুয়েশনটা দিলাম, ধরো যে 5x প্লাস 11y প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। এরপরে দিলাম যে 10x প্লাস 22y প্লাস 30 ইজ ইকুয়ালস টু 0। এদের মধ্যকার দূরত্ব বের করে দেখো। লিখবা সুন্দর করে, লেখার পরে আগে চেক করবা যে M1 ইজ ইকুয়ালস টু M2 আসলেই হয় কিনা। আমি একটু চেক করে নিই, দেখি তো হয় কিনা। M1 এর ভ্যালু কত ভাইয়া? মাইনাস A ডিভাইডেড বাই B। মাইনাস A এর ভ্যালুটা কত ভাইয়া? 5 ডিভাইডেড বাই B ভ্যালু কত? 11, 1 মাইনাস মাইনাস 5 ডিভাইডেড বাই 11। ওকে, তাহলে M2 এর ভ্যালুটা কত ভাইয়া? M2 এর ভ্যালুটা মাইনাস A ডিভাইডেড বাই B ইকুয়ালস টু -10 ডিভাইডেড বাই 22, অথবা তোমার একইভাবে যেহেতু লিখছিলাম আমি, তাহলে -5 ডিভাইডেড বাই 11। ওকে, তার মানে কি M1 M2 ক্লিয়ার। ওকে, তার মানে কি এদের মধ্যকার দূরত্ব আছে কারণ এরা সমান্তরাল। ওকে, তাহলে সমান্তরালের জন্য সূত্রটা কি শিখলাম ভাইয়া? D is equals to modulus of C1 minus C2 divided by root over of A square plus B square। জি ভাইয়া, তাহলে তো ইজি। A1 কত ভাইয়া? 12 minus 30 divided by minus 30 divided by root over of A কত ভাইয়া? -5 মানে 5 স্কয়ার প্লাস 11 স্কয়ার, তাই কি না? বুঝছো? অথবা তুমি আরো এক কাজ করতে পারো। কিভাবে, কি কাজ করতে পারো ভাইয়া? এটাকে 2 দিয়ে ভাগ করলে কি হয়ে যায়? 5x প্লাস 11y প্লাস 15 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি ভাইয়া, চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে কি আসবে? কত? 15। আসলে এভাবেই করে নেওয়া উচিত, তাহলে কি অনুপাতটা ঠিক থাকবে। বুঝছো? তাহলে কত থাকলো ভাইয়া? -3, তার মানে 3 ডিভাইডেড বাই রুট ওভার অফ 25 প্লাস 1 to 1, তাই না? তাহলে 3 ডিভাইডেড বাই কত রে? রুট ওভার অফ 25, 25, 50, 146, এই তো অ্যান্সার আমার এইটাই। বুঝতে পারছো ভাইয়া? আশা করি ক্লাসটা একটু এনজয় করতেছো এখন। আচ্ছা, বিভিন্ন ধরনের ত্রিভুজের কেন্দ্র নির্ণয়। উফ, এই ক্লাস 10 এর পড়াশোনা রে ভাই। দেখো একটু তাও পড়াই দিই, পড়াই না দিলে হয় না। ভর কেন্দ্র কোনটা? ভর কেন্দ্র আগে একটা ত্রিভুজটাকে দেখাই। এটা ত্রিভুজ করে, ত্রিভুজ নিলাম। ওকে,
ত্রিভুজটা যদি নেওয়ার পরে দেখো তো, এখন বল ভরকেন্দ্র কোনটা? ভরকেন্দ্র তো এটা, ঠিক আছে, ভরকেন্দ্র এটা। ভরকেন্দ্র হলো মধ্যমা ত্রিভুজের একটি শীর্ষ এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু। এই যে একটি শীর্ষ এবং বিপরীত বাহুর, ধরো এই যে শীর্ষ থেকে আসলাম, এই মধ্যবিন্দু আসলাম, এবং এই যে শীর্ষ থেকে আসলাম, হয়নি, শীর্ষ থেকে আসলাম এই মধ্যবিন্দু, শীর্ষ থেকে আসলাম এই যে মধ্য বরাবর গেলাম, বুঝছো? এই জিনিসটাই হচ্ছে কিন্তু মধ্যমা, বুঝতে পারছো? পরিকেন্দ্র কি? যে বৃত্ত ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় তাকেই পরিবৃত্ত বলে। তিনটি শীর্ষবিন্দু দিয়ে যদি এরকম একটা গোল বৃত্ত চলে যায় তখন কি বলবো? পরিবৃত্ত। পরিকেন্দ্র কি? পরিকেন্দ্র হচ্ছে যে বৃত্তের ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় তাকে পরিবৃত্ত বলে, বুঝছো? পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলে, পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলবে, এবং ত্রিভুজগুলোর বাহুগুলোর সমদ্বিখণ্ডিত এবং ছেদ বিন্দুই পরিকেন্দ্র। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হলো অতিভুজের মধ্যবিন্দু। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? অতিভুজের মধ্যবিন্দুটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, বুঝছো? অন্তকেন্দ্র আছে, তারপরে হচ্ছে তোমার লম্বকেন্দ্র বা লম্ববিন্দু। এরপরে কি আসবে? দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। দুটি রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। দুটি রেখা কি? আগে রেখা তো দেখলাম নাকি? আচ্ছা, একটু দেখে আসি। ওকে, দুটি রেখা, ভাইয়া এই একটা রেখা নিছি এবং এই একটা রেখা নিলাম, ঠিক আছে? ওকে, এরপর কি বললো? একটি রেখা, একটি রেখা যথাক্রমে কি এক্স, a1x প্লাস b1y প্লাস c1, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে ঠিক একইভাবে a1 b1 t। এদের ঢালও যথাক্রমে দিয়ে দিলাম, ঠিক আছে। এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, কি হবে? আলফা হলে তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু m1 মাইনাস m2 আর ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, ঠিক আছে। অথবা ওই যে m1 এর বদল কি লিখতে পারতাম? m1 এর বদল লিখতে পারতাম না a1 ইন্টু b2, পারি? আচ্ছা, একটু দেখে আসি। দেখো, এটা লিখলাম a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়ালস টু 0, আর এটা লিখলাম a1x plus b1, sorry, a2x b2y plus c is equals to 0, ঠিক আছে। ওকে, আর এদের মধ্যবর্তী কোণটা কত জন্য ভাইয়া? থিটা। জি, থিটা। থিটাটা দিলাম। এখন এই যে এই কোণটা কিভাবে বের করব? কোণটা কিভাবে বের করব? এখান থেকে ভাইয়া আমরা কি বের করতে পারি? m1 এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি, আর এখান থেকে ভাইয়া m2 এর ভ্যালুটা। ওকে, না ভাইয়া কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরে অবশ্যই একটা স্থূলকোণ আছে আর একটা সূক্ষ্মকোণ আছে। একটা স্থূলকোণ আছে এবং সূক্ষ্মকোণ আছে। দেখো তো, স্থূলকোণটা কখন পাবো আর সূক্ষ্মকোণটা কখন পাবো একটু লক্ষ্য করতে হবে। দেখো, প্লাস চিহ্ন নিলে এই যে এখানে সূত্রটার একটা দেখো তো, এরকম কিছু আছে না যে tan থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m2 m1। ওকে, যদি প্লাস চিহ্ন নাও, কি চিহ্ন নিছি? প্লাস চিহ্ন নিলে কি পাওয়া যাবে? সূক্ষ্মকোণ। যদি প্লাস চিহ্ন নাও তাহলে পাওয়া যাবে সূক্ষ্মকোণ, আর যদি নেগেটিভ চিহ্নটা নাও ভাই, কি পাবো? ভাইয়া পাবো হচ্ছে স্থূলকোণ, ঠিক আছে। কি পাবো? নেগেটিভটা নিলে কি পাবো ভাইয়া? স্থূলকোণ। আচ্ছা, ক্যালকুলেটরে কোণ বের করার ক্ষেত্রে প্লাস চিহ্নটা সূক্ষ্মকোণ বের করে 180 ডিগ্রি থেকে বিয়োগ করলেই স্থূলকোণটা পাওয়া যাবে, বুঝছো? এটাই হলো নিয়ম। তার মানে কি, আমার মোট কথা মনে রাখতে হবে যে প্লাসটা নিলে কি পাবো? সূক্ষ্মকোণটা পাবো, মাইনাসটা নিলে স্থূলকোণটা পাবো। তাহলে এখান থেকে আমার সূত্রটা দাঁড়াইলো কি ভাইয়া? দেখো, tan theta is equals to m1 minus m2
m2 divided by 1 minus m1 m2। এখন যদি সামনে প্লাস নেই তাহলে পাবো কি? তাহলে পাবো হচ্ছে সূক্ষ্মকোণ। আর যদি মাইনাস নিয়ে নেই, tan theta is equals to minus m1 minus m2 divided by 1 plus m1 m2, ঠিক আছে? m1 m2 যদি পাই তাহলে এটা কি বলবো ভাইয়া? এটাকে বলবো হচ্ছে স্থূলকোণ। আশা করি তোমরা এই চ্যাপ্টারে খুব সুন্দর একটা ধারণা পাইছো। ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে আমি যখন মানে তোমাদের বোর্ড কোশ্চেন গুলো সলভ করে দেবো অনেক বেশি পরিমাণে, তখন কিন্তু তোমরা আরো বেশি উপকৃত হবা। সো আজকের মানে এইটুকুই। আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য একটি ক্লাস।